হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো আজকে আমরা মৌলের পর্যায়বৃত্ত ধর্ম রাসায়নিক বন্ধনের 3 নম্বর লেকচারে আছি। তো আজকে গত লেকচারে হচ্ছে আমরা মনে হয় 15 পর্যন্ত শেষ করছিলাম, গ্রুপ 15 পর্যন্ত শেষ করছিলাম। আজকে হচ্ছে গ্রুপ 16 শুরু করব। তো গ্রুপ 16 আছে হচ্ছে তোমার যে মৌলগুলা আছে সেগুলা একেবারে আমি, যেহেতু এটা রেকর্ডেড ক্লাস, আমি অত ডিটেলসে মানে অত টাইম ওয়েস্ট না করে একদম সরাসরি তোমাদের মানে বলে দিচ্ছি। তো এখানে আছে হচ্ছে তোমার অক্সিজেন আছে, তারপর হচ্ছে সালফার আছে, সেলেনিয়াম, টেলুরিয়াম, টেলুরিয়াম, তারপর হচ্ছে পলিনিয়াম। তার মধ্যে আমাদের হচ্ছে অক্সিজেন পরিবেশে কত পার্সেন্ট থাকে এটা মাঝে মাঝে জিজ্ঞাসা করে। তো অক্সিজেন পরিবেশে থাকে হচ্ছে তোমার 20.79%। 20.79%, বোঝা গেল? তো এখান থেকে আরো যে জিনিসগুলো আসে, যে অক্সিজেন আসলে ডাবল বন্ড থাকে, অক্সিজেন এরকম ডাবল বন্ড থাকে। তারপর হচ্ছে আমরা যদি দেখি সালফার, এখানে এই যে সালফার আছে, তো সালফারটা আসলে আগের ক্লাসে যেমন দেখাইছিলাম যে কি হয়, তোমার হচ্ছে আগের ক্লাসে যেমন দেখাইছিলাম P4 হয়, এরকম এখানে হচ্ছে S8 হয়। তো S8 হলে এটা অন্য কালার দিয়ে রাখি তাহলে বুঝতে সুবিধা হবে তোমাদের। তো S8 এর শেপটা হচ্ছে অনেকটা এরকম, যে এটাকে ক্রাউন শেপ বলে। 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা। তো এটা অনেকটা মুকুটের মতো দেখতে, ওই জন্য যেহেতু মুকুটের মতো দেখতে, ওই জন্য বলা হয় যে এটাকে ক্রাউন শেপ বা মুকুট শেপ বলা হয় আর কি, ক্রাউন শেপ। তো তারপর একটু আগের লেকচারে আমরা একটা জিনিস দেখছিলাম যে কার্বন ডাই অক্সাইড গ্যাস, সিলিকন ডাই অক্সাইড কঠিন। তো এখানে ওইরকম একটা কোশ্চেন আসে, হলুদ কালার দিয়ে লিখি, যে H2O তরল কিন্তু H2S গ্যাস কেন? তো এটার পিছনে যে জিনিসটা আসলে মানে তোমার কাজ করে সেটা হচ্ছে হাইড্রোজেন বন্ড। আমরা সবার শেষে পড়বো যখন হচ্ছে এটা, আমি আগে তোমাদের প্রথম ক্লাসেই বলছিলাম যে এটা দুইটা পার্ট আছে, একটা হচ্ছে পর্যায়বৃত্ত ধর্ম আর একটা হচ্ছে কি বলতো তোমার হচ্ছে রাসায়নিক বন্ধন। তো রাসায়নিক বন্ধন যখন আমরা পড়বো তখন হাইড্রোজেন বন্ড ইন ডিটেইলসে পড়ানো হবে। তো এখানে দেখো H2O তরল কিন্তু H2S গ্যাস, কারণ H2O যদি চিন্তা করো, H2O এর কথা যদি চিন্তা করো, তাহলে হাইড্রোজেন, অক্সিজেন, হাইড্রোজেন। তো এখানে আরেকটা হাইড্রোজেন যদি থাকে, অক্সিজেন আর হাইড্রোজেন যদি থাকে, তাহলে এদের মধ্যে একটা কি পাওয়া, এরকম না, এদের মধ্যে একটা কি পাওয়া যায় বলতো, হাইড্রোজেন বন্ড পাওয়া যায়। তো এটাকে বলা হয় H বন্ড। তো হাইড্রোজেন বন্ডের ফলে কি হয়, হাইড্রোজেন বন্ড থাকার ফলে এরা হয় কি তরল। আর H2S এ হাইড্রোজেন বন্ড নেই। তো হাইড্রোজেন বন্ড না থাকার কারণে এটা কি হয়ে যাচ্ছে, তোমার গ্যাস হয়ে যাচ্ছে, আর হাইড্রোজেন বন্ড থাকার কারণে তরল হয়ে যাচ্ছে। এটা আরো ইন ডিটেইলস বুঝতে পারবা যখন আমি হাইড্রোজেন বন্ড ডিটেইলসে পড়াবো তখন। তো আপাতত এই জিনিসগুলো জানতে হবে। তো তখন এখানে তুমি স্ট্রাকচারটাও আঁকা দিতে পারো, H2S HSH, এখানে হচ্ছে HSH, এখানে দেখবে যে কোনো বন্ধন নাই। তো এই জন্য কি হচ্ছে না, তোমার এটা গ্যাস অণু আকারে কাজ করতেছে,
এটা গ্যাস অণু আকারে কাজ করতেছে, কিন্তু এটা কি করতে এরকম একটা চেইনের মতো সিস্টেম হয়ে এটা তরল হয়ে যাচ্ছে। বুঝতে পারছো? তো তারপর আমরা হচ্ছে এই অধ্যায়ের অন্যতম একটা গুরুত্বপূর্ণ জিনিস পড়বো, সেটা হচ্ছে অক্সাইড। মৌলের অক্সাইড খুবই খুবই ইম্পর্টেন্ট, একাডেমিকের জন্য ইম্পর্টেন্ট, অ্যাডমিশনের জন্য ইম্পর্টেন্ট। তো আমরা পড়বো হচ্ছে অক্সাইড। তো অক্সাইড বিভিন্ন প্রকারের হইতে পারে, আমি সবগুলা কভার করব, কোনো কিছু বাদ রাখবো না, সবগুলা কভার করে দিব তোমাদের। তো কোনো টেনশন করার কোনো কারণ নেই। তো প্রথমে আমরা যদি দেখি, 1 নম্বরে হচ্ছে আমাদের অ্যাসিডিক অক্সাইড। 1 নম্বরে হচ্ছে অ্যাসিডিক অক্সাইড। তো অ্যাসিডিক অক্সাইড কারা? যারা হচ্ছে কি করে, তোমার অ্যাসিডের সাথে পানির সাথে বিক্রিয়া করে অ্যাসিড উৎপন্ন করে। তো এটা মনে হয় বলে দেওয়া লাগবে না যে অক্সাইডের সাথে যদি তুমি কি করো, অক্সাইডের সাথে যদি তুমি পানি যুক্ত করো তাহলে তুমি কি পাবা? অ্যাসিড পাবা। এরকম যদি পাও তাহলে সেটাকে অ্যাসিডিক অক্সাইড বলা হয়। তো অ্যাসিডিক অক্সাইড হচ্ছে অধাতুর অক্সাইড গুলা হচ্ছে অ্যাসিডিক হয়, যেখানে অধাতু সেখানে অ্যাসিডিক অক্সাইড। অধাতুর অক্সাইড অ্যাসিডিক। বুঝতে পারছো? এক্সাম্পল যদি আমরা দেই, Cl2O7 দিতে পারি, Cl2O7। তারপর মনে করে দিতে পারি সালফার SO2, সালফার ডাইঅক্সাইড। দেখো এখানে ক্লোরিনও হচ্ছে তোমার ক্লোরিনও হচ্ছে তোমার অধাতু, সালফারও হচ্ছে অধাতু। তারপর আমরা বলতে পারি N2O4। N2O4 গত লেকচারে আমি পড়াইছি, N2O4। দেখো এখানে নাইট্রোজেন হচ্ছে তোমার কি, আচ্ছা নাইট্রোজেন কেন আসবে, হ্যাঁ নাইট্রোজেন তো আসবে, অধাতু। তো ঠিক আছে, তো অধাতু হচ্ছে অধাতুর যে অক্সাইড গুলো আছে সেগুলোকে আমরা কি বলি, তোমার হচ্ছে অ্যাসিডিক অক্সাইড বলি। তারপর হচ্ছে বেসিক অক্সাইড। তো অ্যাসিডিক বুঝলে বেসিক বেসিক বোঝা তেমন একটা টাফ জিনিস না। তো বেসিক কি হবে, তোমার অক্সাইডের সাথে যদি তুমি পানি যুক্ত করো তাহলে কি পাবা, তুমি বেস পাবা, তাহলে সেটা বেসিক অক্সাইড। তো এইটা ধাতুর অক্সাইড গুলো আসলে বেস হয়, মানে বেস হয়, বেসিক অক্সাইড হয়। ধাতুর অক্সাইড বুঝতে পারছো? তো এক্সাম্পল আমরা দিতে পারি হচ্ছে Li2O, লিথিয়াম Li2O। এখানে দেখো লিথিয়াম হচ্ছে কি ধাতু না, ধাতুর অক্সাইড হচ্ছে তোমার বেসিক। তো এরকম অনেক এক্সাম্পল দেওয়া যায়, যেমন মনে করো আমরা Na2O দিতে পারি। তো এরকম এই ধাতু এবং অধাতুর অক্সাইড যে ব্যাপারটা, এটা আসলে মানে এক্সাম্পল দিয়ে শেষ করা যাবে না। সো এটা তোমাদের মানে অলরেডি মাথায় ঢুকে যাওয়ার কথা যে কোনটা অ্যাসিডিক হবে কোনটা বেসিক হবে। তারপর যেগুলোতে আসলে প্রবলেম হয় সেটা আমাদের জানতে হবে। তো তারপর আসে হচ্ছে নিউট্রাল। এটা খুবই ইম্পর্টেন্ট। নিউট্রাল খুবই ইম্পর্টেন্ট, আমি বলতেছি, আবারও বলতেছি, খুবই ইম্পর্টেন্ট। তো নিউট্রাল হচ্ছে N2O, NO আর হচ্ছে CO। এই তিনটা মনে রাখবা। এই তিনটা হচ্ছে কি হিসেবে কাজ করে, নিউট্রাল হিসেবে কাজ করে। গতদিন বলছিলাম নিউট্রাল বা নিরপেক্ষ যারা হয় তারা কি হয়, তারা হচ্ছে তোমার মানে অক্সিজেনের পরিমাণ কম থাকে। দেখো সবগুলোতে একটা একটা করে অক্সিজেন আছে, এই জন্য এরা কি হয়েছে, নিউট্রাল হয়ে গেছে। তো বুঝতে পারছো? তারপর আমরা যদি যাই, তারপর আমরা হচ্ছে অ্যাম্পোটেরিক, এই কালারে দেখি, অ্যাম্পোটেরিক মানে জানো, অ্যাম্পোটেরিক মানে হচ্ছে উভধর্মী। যেমন হচ্ছে এটাও খুবই ইম্পর্টেন্ট। এক্সাম্পল যদি আমি দেই তাহলে Al2O3, এগুলা এক্সাম্পল একদম টানা টানা মুখস্থ করে ফেলবা। Al2O3
জিঙ্ক অক্সাইড, তারপর হচ্ছে বেরিলিয়াম অক্সাইড, আর হচ্ছে লেড অক্সাইড। লেড অক্সাইড আর পানি, মানে এরা অ্যাসিডিক অক্সাইড হিসেবেও কাজ করতে পারে, বেসিক অক্সাইড হিসেবেও কাজ করতে পারে, এই জন্য এদেরকে আমরা বলি উভধর্মী। এরা অ্যাসিডের সাথেও বিক্রিয়া করে লবণ পানি উৎপন্ন করতে পারে, আবার বেসের সাথে বিক্রিয়া করে লবণ পানি উৎপন্ন করতে পারে। তো অ্যাসিডের সাথে যখন বিক্রিয়া করে লবণ পানি উৎপন্ন করে তখন তো সে বেস হিসেবে কাজ করতেছে, আর যখন হচ্ছে বেসের সাথে বিক্রিয়া করে লবণ পানি উৎপন্ন করে তখন সে অ্যাসিড হিসেবে কাজ করতেছে। তো এরা ওই দুই ধর্মই দেখায়, ওই জন্য এদেরকে কি বলা হয়, যে উভধর্মী বা অ্যাম্পোটেরিক। তো তারপর হচ্ছে পারঅক্সাইড। পারঅক্সাইড তোমরা 9 10-এ শুনে আসছো, এটা ইয়েলোতে লিখি। আমি যেগুলো এক্সাম্পল দিয়ে দিচ্ছি এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তো পারঅক্সাইডের কন্ডিশন আছে। পারঅক্সাইডের কন্ডিশন কি? পারঅক্সাইডের কন্ডিশন হচ্ছে অক্সিজেন বেশি থাকবে, অক্সিজেন বেশি, এবং আরেকটা শর্ত হচ্ছে অজৈব অ্যাসিডের সাথে অজৈব অ্যাসিডের সাথে কি করবে? বিক্রিয়া করে H2O2 মানে হাইড্রোজেন পারঅক্সাইড তৈরি করবে। এই দুইটা কন্ডিশন যদি সে ফুলফিল করে তাহলে তাকে আমরা বলবো হচ্ছে পারঅক্সাইড। যদি এইটা কিন্তু ম্যান্ডেটরি, এটা যদি না করতে পারে তাহলে পারঅক্সাইড হবে না, এটা আমরা পরে দেখতেছি। তো পারঅক্সাইডের এক্সাম্পল কি? পারঅক্সাইডের এক্সাম্পল হচ্ছে BaO2 আর হচ্ছে Na2O2। আপাতত এগুলো মনে রাখো, তাতেই হবে। তো Na2O2 কে যদি নাও, Na2O2 কে যদি নাও, তার সাথে যদি H2SO4 যুক্ত করে দাও, H2SO4, তাহলে দেখবা যে আমরা কি করলাম বলতো? Na2O2 এটা হচ্ছে পারঅক্সাইড নিলাম, তার সাথে H2SO4 যুক্ত করে দিছি। তো Na2SO4 পাবা, Na2SO4 পাবা, আর H2O2, এই যে এখানে পারঅক্সাইড পাইলা, এই জন্য Na2O2 হচ্ছে তোমার কি? পারঅক্সাইড। বুঝতে পারছো? তো পারঅক্সাইড পর্যন্ত শেষ আমাদের। তারপর আরো আমাদের পলিঅক্সাইড আছে। তো পলিঅক্সাইডটা কোথায় দেখাবো? এখানে দেখাই। পলিঅক্সাইড ওই পারঅক্সাইডের মতোই, অক্সিজেন কি থাকবে? অক্সিজেন হচ্ছে বেশি থাকবে, অক্সিজেন বেশি থাকবে, কিন্তু কি করবে না? H2O2 উৎপন্ন করবে না। বোঝা গেছে? যেটা যদি H2O2 উৎপন্ন করতো তাহলে কি হইতো? H2O2 উৎপন্ন করলেই হচ্ছে তোমার কি হয়ে যাবে? পারঅক্সাইড হয়ে যাবে। আর যদি H2O2 উৎপন্ন না করে তাহলে পলিঅক্সাইড হয়ে যাবে। তো এটার উদাহরণ হচ্ছে Pb2O2 আর হচ্ছে MnO2। আচ্ছা, তো আমাদের আরো কিছু অক্সাইড আছে, তোমরা এগুলা মনে রাখতে হবে, মুখস্থ রাখতে হবে, তাছাড়া কোনো উপায় নাই। তো আমার স্লাইড নেওয়া লাগবে, স্লাইড নেই। একটা নিলেই হবে। তো আমরা পলিঅক্সাইড পর্যন্ত শেষ করলাম। এখন হচ্ছে আমাদের সাবঅক্সাইড। তো সাবঅক্সাইড কি? সাবঅক্সাইড হচ্ছে অক্সিজেন কম থাকবে। যদি অক্সিজেন কম থাকে তাহলে সাবঅক্সাইড বলবো। যেমন হচ্ছে Pb2O। আমি একটু পর এই সাবঅক্সাইড, পলিঅক্সাইড আর পারঅক্সাইডের মধ্যে ডিফারেন্স ক্লিয়ার করে দিচ্ছি।
তো Pb2O হচ্ছে সাব অক্সাইড, কারণ কি এখানে অক্সিজেন কম আছে। তারপর যদি আসি যে সুপার অক্সাইড, সুপার অক্সাইডের মধ্যে আমরা কি পাবো? সুপার অক্সাইডের মধ্যে পলি এবং পার, পলি এবং পার এর থেকেও কি থাকবে? অক্সিজেন বেশি থাকবে। বুঝতে পারছো? তো এই টাইপের উদাহরণ দেখি দুইটা, যে KO2 আর হচ্ছে NaO2। তারপর আমাদের হচ্ছে লাস্ট মিক্সড অক্সাইড। মিক্সড অক্সাইডে যদি আমি যাই, তো মিক্সড, এগুলো আসলে করার কিছু নেই, অধ্যায়টা বোরিং, মানে বোরিং অধ্যায়, তোমাদের একটু মানে কষ্ট করে মুখস্থ করা লাগবে। আমি নিজেও আসলে তোমাদের এন্টারটেইন করার মতো কিছু এখানে নাই, পাচ্ছি না, সো তোমাদের এইভাবেই মুখস্থ করা লাগবে। তো যতটা আমি ট্রাই করতেছি যতটা ইজি ওয়েতে তোমাদের এই জিনিসগুলো মনে রাখানো যায়। তো মিক্সড অক্সাইডের মধ্যে আছে হচ্ছে তোমার মনে করো Fe2O3, তার সাথে যদি FeO যুক্ত হয় তাহলে দুইটা মিলে তোমার হচ্ছে Fe3O4 তৈরি হয়। এই যে দুইটা একসাথে যুক্ত হইলো, এই যুক্ত হওয়াটাকে আমরা বলি হচ্ছে মিক্স অক্সাইড। তারপর যদি PbO এর সাথে PbO2 যুক্ত হয় তাহলে আমাদের তৈরি হয় কি? Pb3O4। Pb3O4 এখানে বলে রাখি, এই যে সিঁদুর, মানে হিন্দুরা যে সিঁদুর ইউজ করে, ওই সিঁদুরের মূল উপাদান হচ্ছে এই যে এটা। বুঝতে পারছো? তো আমাদের অক্সাইড শেষ। অক্সাইড আবারও বলতেছি, অক্সাইড কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এগুলা মুখস্থ করার মানে মুখস্থ রাখা লাগবে তোমাদের। তো এগুলা হচ্ছে মানে অক্সাইড যে কোনো একটা দিয়ে বলবে যে কোন অক্সাইড বলো, তখন তোমাদের কিন্তু অ্যান্সার করতে হবে। তো অক্সাইডের পর আমরা হচ্ছে আমাদের গ্রুপ 16 শেষ, এখন আমরা গ্রুপ 17-এ যাব। তো গ্রুপ 17-এ কি আছে বলো তো? হ্যালোজেন গ্রুপ আছে। গ্রুপ 17-এ আমাদের হ্যালোজেন গ্রুপ আছে। আমরা এমনিতেই জানি কি কি আছে, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। তো ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন আছে। আর একটা আছে, সেটা এটা এটি আমার নিজেরই নাম মনে নেই এটার। তো আমাদের মেইনলি ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন নিয়ে কাজকর্ম। তো দেখো এদের যোজনী হচ্ছে তোমার মানে কিরকম হইতে পারে? ফ্লোরিনের যোজনী তোমার 3 হইতে পারে, মানে এদের যোজনী 1, 3, 5, 7 এরকম হইতে পারে, মানে বিজোড় সংখ্যক যোজনী হইতে পারে। এরা কি করতে পারে? আন্তঃ হ্যালোজেন যৌগ তৈরি করতে পারে, আন্তঃ হ্যালোজেন যৌগ তৈরি করতে পারে। আন্তঃহ্যালোজেন যৌগ জিনিসটা কি? এরা নিজেদের মধ্যে নিজেরা যুক্ত হয়। যেমন মনে করো IF, এটা দেখো আয়োডিন ফ্লোরিনের সাথে যুক্ত হয়েছে, তার মানে কি নিজেদের মধ্যে যুক্ত হয়েছে। তারপর IF3, কিন্তু IF এটা হইতে পারে, এটা হইতে পারে, কিন্তু IF2 কখনো হবে না, কারণ কি বলতো? এরা বিজোড় আকারে যুক্ত হয়। তারপর মনে করো IF7 হবে। বুঝতে পারছো? আর এখানে পড়ানোর মতো তেমন কিছু নাই। আর আরেকটা জিনিস মাথায় রাখিও, জাস্ট ক্লোরিনের সাথে Cl2 এর সাথে যদি আমরা পানি যুক্ত করি তাহলে কি পাবো বলো তো? HCl পাবো। আর যদি ফ্লোরিনের সাথে পানি যুক্ত করি তাহলে আমরা হচ্ছে HF পাবো। তো আমাদের মোটামুটি এগুলো জিনিস জানলেই হয়ে যায়। আর একটা খুবই ইম্পর্টেন্ট দুইটা বিক্রিয়া জানা লাগে, এটা অনেক সময় এক্সামে আসে, যে ভেরি ভেরি ইম্পর্টেন্ট।
কি সেটা, যে Cl2 এর সাথে যদি সোডিয়াম হাইড্রোক্সাইড দেই, Cl2 এর সাথে যদি আমি সোডিয়াম হাইড্রোক্সাইড দেই, সোডিয়াম হাইড্রোক্সাইড দিয়ে 15 ডিগ্রি সেলসিয়াস দিলাম, একবার দিলাম 15 ডিগ্রি সেলসিয়াস, আরেকবার দিলাম একই একই মানে একই রিয়েজেন্ট ইউজ করব আমরা, যে ক্লোরিনের সাথে সোডিয়াম হাইড্রোক্সাইড। তো দিয়ে আমরা এখানে দিলাম হচ্ছে টেম্পারেচার দিব হচ্ছে 70 ডিগ্রি সেলসিয়াস, 70 ডিগ্রি সেলসিয়াস। তো এই 15 ডিগ্রি আর 70 ডিগ্রি, এই 2 ডিগ্রির জন্য হচ্ছে উৎপাদের একটা চেঞ্জ আসে। এই চেঞ্জটা অনেক সময় জানতে চাই এক্সামে। এগুলো আসলে এগুলা বোর্ডে আসবে না, এগুলা অ্যাডমিশনে আসবে। তো এখানে তৈরি হয় হচ্ছে তোমার NaCl, তারপর হচ্ছে NaClO আর H2O, NaClO আর হচ্ছে H2O, বুঝতে পারছো? আর এখানে তৈরি হয় হচ্ছে NaCl প্লাস NaClO3 আর H2O। এই যে জাস্ট এখানে এই পার্থক্যটা, এই যে এখানে NaClO তৈরি হয়, এখানে হচ্ছে NaClO3 তৈরি হয়। তো এইটা জাস্ট মনে রাখিও যে 70 এ একটা প্রোডাক্ট পাবো আমরা, আর যদি মানে 15তে দেই তাহলে আর একটা প্রোডাক্ট পাবো। তো এটা পড়লে আমাদের 17 শেষ। তারপর হচ্ছে আমাদের 18 নম্বর গ্রুপ। 18 নম্বর গ্রুপে কি কি আছে বলো তো? 18 নম্বর গ্রুপে আছে হচ্ছে হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, রেডন, জেনন। হিলিয়াম, নিয়ন, আর্গন, তারপর হচ্ছে ক্রিপ্টন, তারপর হচ্ছে জেনন আর রেডন। তো এদের মধ্যে হচ্ছে হিলিয়াম আর নিয়ন প্রপারলি নিষ্ক্রিয়, আর বাকিগুলা দেখবা যে এই যে বিশেষ করে জেনন বিভিন্ন বিক্রিয়ায় অংশগ্রহণ করে। তো হিলিয়াম নিয়ন প্রপারলি নিষ্ক্রিয়, এটা কেন সেটাকে লিখি তারপর বলতেছি। হিলিয়াম ও নিয়ন প্রপারলি নিষ্ক্রিয়। কেন বলতো? যদি হিলিয়ামের ইলেকট্রন বিন্যাস করি তাহলে 1s2, তুমি একে যাই কিছু করো না কেন তুমি এক্সাইটেড করতে পারবে না। কারণ কি? এরা কোনো মানে শক্তি স্তর নাই। তো যেহেতু একে এক্সাইটেড করতে পারবে না, তো একে বিক্রিয়া করানো সম্ভব না। তারপর যদি নিয়নের কথা বলো, নিয়নের যদি ইলেকট্রন বিন্যাস করি 1s2, 2s2, 2p6, দেখো এর কিন্তু ডি অরবিটাল নাই, 2তেই থেমে গেছে। তো তুমি একে এক্সাইটেড করে জীবনেও মানে যোজনী বাড়াইতে পারবে না। তো যোজনী যদি বাড়াইতে না পারো বা যোজনী বানাইতে পারো তাহলে তো বিক্রিয়াই হবে না। কিন্তু আর্গনের ডি অরবিটাল আছে, ক্রিপ্টনের ডি অরবিটাল আছে, জেননের ডি অরবিটাল আছে, রেডনের ডি অরবিটাল আছে। এই জন্যই এরা কি করতে পারে, বিক্রিয়ায় অংশগ্রহণ করতে পারে। যেমন মনে করো HCF2, জেনন ডাইফ্লোরাইড। এটা কিভাবে সম্ভব হলো? কারণ জেননের ডি অরবিটাল এফ অরবিটাল আছে, যার ফলে তারা কি করতে পারে, ওইটাকে ইউজ করে যোজনী তৈরি করে নিতে পারে এক্সট্রিম কন্ডিশনে আর কি। নরমালি এরা নিষ্ক্রিয় গ্যাস হিসেবে আচরণ করে, কিন্তু এক্সট্রিম কন্ডিশনে এরা হচ্ছে তোমার বিক্রিয়া দেয়, বিশেষ করে জেনন অনেক বিক্রিয়া দেয়। তো আমাদের পি ব্লক শেষ। এখন আমরা ডি ব্লকে যাব। এগুলোতে আসলে আমার নিজেরও করার কিছু নেই, এগুলা বোরিং পড়াশোনা, এই অধ্যায়টাই বোরিং। তো আমরা হচ্ছে এখন ডি ব্লকে যাব। তো ডি ব্লক এলিমেন্টের মধ্যে আমাদের ডি ব্লকের সবগুলা দেখো, মানে ডি ব্লক গত লেকচারে দেখাইছিলাম, ডি ব্লক হচ্ছে ওই যে 3 থেকে 12 নম্বর গ্রুপ। তো সবগুলা আমাদের পড়া লাগে না, আমাদের হচ্ছে স্ক্যান্ডিনিয়াম থেকে জিঙ্ক পর্যন্ত পড়া লাগে। তো এটা একদম টানা টানা মুখস্থ করে ফেলবা যে স্ক্যান্ডিনিয়াম, টাইটানিয়াম, ভ্যানাডিয়াম, ক্রোমিয়াম, তারপর হচ্ছে ম্যাঙ্গানিজ,
তারপর হচ্ছে ফেরাম, কোবাল্ট, সিও ছোট হাতের হবে, নিকেল, কপার, আর হচ্ছে জিঙ্ক। তাহলে কয়টা হলো? 1 2 3 4 5 6 7 8 9 10, 10টা। স্ক্যান্ডিনিয়ামের হচ্ছে 21, অন্য কালারে লিখি। স্ক্যান্ডিনিয়াম হচ্ছে 21, এটা হচ্ছে 22, এটা হচ্ছে 23, এটা হচ্ছে 24, এটা হচ্ছে 25, এটা হচ্ছে 26, 7 কি হয়ে গেল? এটা ভুল করলাম নাকি? ম্যাঙ্গানিজ, ফেরাম, স্ক্যান্ডিনিয়াম, টাইটানিয়াম, ভ্যানাডিয়াম, ক্রোমিয়াম, ম্যাঙ্গানিজ। ও এখানে লিখতেই ভুল করে ফেলছি। ক্রোমিয়াম 24, ম্যাঙ্গানিজ হচ্ছে 25, ফেরাম হচ্ছে 26, কোবাল্ট হচ্ছে 27, নিকেল হচ্ছে 28, কপার হচ্ছে 29, আর হচ্ছে জিঙ্ক হচ্ছে 30। তো এই ডি ব্লকে তোমরা একটু মজা পাওয়া শুরু করবা, কারণ হচ্ছে ডি ব্লকে আমরা হচ্ছে এতক্ষণ সব মুখস্থ টাইপের পড়া ছিল, ডি ব্লকে একটু বুঝে বুঝে পড়ার জিনিস আছে। তো এট ফার্স্ট যে জিনিসটা আছে সেটা হচ্ছে অবস্থান্তর মৌল। তো অবস্থান্তর মৌলের সংজ্ঞা তোমরা পড়ছিলা যে 9 10 যে সংজ্ঞাটা পড়ছিলা, সেটা হচ্ছে যে কি বলে 3 থেকে 12 নম্বর গ্রুপের মৌলগুলোকে অবস্থান্তর মৌল বলা হয়, কিন্তু এই সংজ্ঞাটা একদম অ্যাপ্রোপ্রিয়েট না। যে সকল, আমি সংজ্ঞাটা লিখে দেই, যে সকল ডি ব্লক মৌলের সুস্থিত আয়নের, এখানে এই কথাটা খুবই ইম্পর্টেন্ট, সুস্থিত আয়নের ইলেকট্রন বিন্যাসে ডি অরবিটাল আংশিক পূর্ণ। মানে হচ্ছে D1 থেকে D9 পর্যন্ত যদি থাকে তাহলে সেটাকে আমরা কি বলি? অবস্থান্তর মৌল। তো এটা তোমরা বাকিটা লিখে নিও। তো অবস্থান্তর মৌল বলা হয়, যেমন আমরা প্রথমে স্ক্যান্ডিনিয়ামকে টেস্ট করি। তো স্ক্যান্ডিনিয়াম এখানে দেখো বলছে যে সুস্থিত আয়নের ইলেকট্রন বিন্যাসে, সুস্থিত আয়নের ইলেকট্রন বিন্যাস, স্ক্যান্ডিনিয়ামের সুস্থিত আয়ন হচ্ছে স্ক্যান্ডিনিয়াম 3+। তো আমরা কি করব জানো? আমরা হচ্ছে এটা দিয়ে টেস্ট করব, এটা হচ্ছে টেস্ট। তো স্ক্যান্ডিনিয়াম 3+ এ যদি ইলেকট্রন বিন্যাস আমি করি তাহলে দেখো কি আসে, 1s2 2s2 2p6 3s2 3p6, কয়টা হলো? 2 2 4 6 10 12 12 6 18, 3d 4s2, তাহলে আগে হচ্ছে আমাদের 21 বানাইতে হবে। তাহলে 2 2 4 6 10 12 18 20 21, 3d1। তো এখন কথা হচ্ছে আমাদের কি করতে হবে? স্ক্যান্ডিনিয়াম 3+ বানাইতে হবে, তার মানে এইটা বাদ চলে যাবে। তো দেখো 3d অরবিটাল নাই, তার মানে কি স্ক্যান্ডিনিয়াম 3d অরবিটালই নাই, তার মানে স্ক্যান্ডিনিয়াম কি? স্ক্যান্ডিনিয়াম হচ্ছে অবস্থান্তর না। বুঝতে পারছো যে এটা হচ্ছে আমরা কি করলাম? আবার বলতেছি, আমরা টেস্ট করব আয়ন দিয়ে, এবং পরীক্ষায় অনেক সময় এরকম দিবে যে কোনটি অবস্থান্তর মৌল, আয়ন ভুলে দাগানো যাবে না, আয়ন দিয়ে আমরা টেস্ট করি, আর হচ্ছে মৌলটা অবস্থান্তর কিনা সেটা জানার জন্য। বুঝতে পারছো? তো এরকম যদি আরো আসি, মনে করো ফেরামের ক্ষেত্রে আসি, আরেকটা স্লাইড নেই, আচ্ছা এখানে করা যাবে।
ফেরামের যে কোনো একটা আয়ন নাও, ফেরাম 2+ নিলাম মনে করো। তো ইলেকট্রন বিন্যাস করব কি 1s2 2s2 2p6 3s2 3p6 3d 4s2 3d6 মনে হয় 2 2 4 6 10 12 18 20 26। ঠিক আছে, তো 2+ তার মানে 4s2 বাদ যাবে। এখানে দেখো 3d6 আছে, তার মানে কি 3d আংশিক পূর্ণ। 3d যদি আংশিক পূর্ণ হয় তাহলে ফেরাম কি হবে, এইটা কিন্তু অবস্থান্তর হবে, এইটা না। এটা দিয়ে আমরা কি করলাম, এটা দিয়ে আমরা টেস্ট করলাম, এটা দিয়ে টেস্ট করলাম, আর এটা হচ্ছে অবস্থান্তর। বুঝতে পারছো? তো অবস্থান্তরের কনসেপ্ট শেষ। তো তোমাদের জন্য একটা HW থাকলো, জিঙ্ক অবস্থান্তর কিনা। এটা তোমরা সবাই করিও। তারপর আরেকটা খুবই কমন কোশ্চেন আসে, এটাকে একটু ছোট করি তাহলে। একটা খুবই কমন কোশ্চেন আছে, সকল ডি ব্লক মৌল অবস্থান্তর, কিন্তু সকল অবস্থান্তর মৌল সকল অবস্থান্তর মৌল ডি ব্লক, কিন্তু সকল ডি ব্লক অবস্থান্তর নয়। বুঝতে পারছো? তো এই কোশ্চেনের অ্যান্সার তোমাদের পারা উচিত। এই টাইপের কোশ্চেন তোমরা 9-10 পড়ে আসছো, তো পারা উচিত। তো ওই জন্য আমি এটার অ্যান্সার বলে দিচ্ছি না। তো তারপর যদি আমরা আসি, তো এই যে ডি ব্লকের যে মৌলগুলো আমরা দেখতেছি, এই মৌলগুলোর গলনাঙ্ক একটু দেখবো আমরা। গলনাঙ্ক কিভাবে দেখবো, এদের হচ্ছে মানে গলনাঙ্কটা কিভাবে ওঠানামা করে সেটা দেখবো। তো আমরা হচ্ছে একটা গ্রাফ প্লট করি। একটা জিনিস মনে রাখবা, বিজোড় ইলেকট্রন যত বেশি গলনাঙ্ক তত বেশি। তো মনে রাখার যে আমরা যে প্যারামিটারটা ইউজ করব যে গলনাঙ্ক বের করার জন্য, সেই প্যারামিটারটা হচ্ছে বিজোড় ইলেকট্রন যত বেশি গলনাঙ্ক তত বেশি। বুঝতে পারছো? এটা বোর্ডের জন্য খুবই ইম্পর্টেন্ট, একদম 3 স্টার বলতে পারো। তো দেখো, প্রথমে হচ্ছে স্ক্যান্ডিনিয়াম। প্রথমে হচ্ছে আমরা শুরু করি স্ক্যান্ডিনিয়াম দিয়ে, SC। তো সেটা ছোট হাতের হবে। স্ক্যান্ডিনিয়ামের ইলেকট্রন বিন্যাস করি, একটা বুঝাই দিলে তোমরা বুঝতে পারবা। স্ক্যান্ডিনিয়ামের ইলেকট্রন বিন্যাস করি 1s2 2s2 2p6 3s2 3p6, তারপর হচ্ছে 3p6 3d 4s2 3d1। তো দেখো কয়টা হলো, 2 2 4 6 10 12 6 18 20 21। তো দেখো তো ইলেকট্রনটা সর্বশেষ কোন শক্তি স্তরে প্রবেশ করছে, 3d তে না। তো 3d তে ইলেকট্রন কয়টা আছে, একটা। তো একটা ইলেকট্রন 3d তে কিভাবে থাকবে, 3d জানি আমরা 5টা স্লট আছে বা 5টা ঘর আছে। তো 1 2 3 4, তো একটা ইলেকট্রন আছে, একটা ইলেকট্রন এখানে যাবে। তো তাহলে বিজোড় ইলেকট্রন কয়টা পাইলাম, একটা পাইলাম। তাহলে স্ক্যান্ডিনিয়ামের বিজোড় ইলেকট্রন হচ্ছে একটা। তো তারপর যদি আমি চিন্তা করি, তার মানে হচ্ছে স্ক্যান্ডিনিয়ামের পর হচ্ছে টাইটানিয়াম। তো টাইটানিয়ামের ক্ষেত্রে দেখো এখানে 3d কি হয়ে যাবে, 2 হয়ে যাবে না।
3d2 হয়ে যাওয়া মানে কি এখানে আরেকটা ইলেকট্রন ঢুকবে। হুন্ডের নীতি অনুযায়ী কি হয়, একটা একটা করে ইলেকট্রন ঢোকে, তারপর হচ্ছে তোমার আবার নতুন করে শুরু থেকে ঢোকা শুরু করে, তাই না? তো এখানে তাহলে বিজোড় কয়টা পাবো, দুইটা পাবো। আর আমরা বলছি যে বিজোড় ইলেকট্রন যত বেশি হবে তত গলনাঙ্ক বেশি হবে, তাহলে স্ক্যান্ডিনিয়ামের থেকে তোমার কি হবে, টাইটানিয়ামের গলনাঙ্ক বেশি হবে। তারপর যদি আমরা চিন্তা করি ভ্যানাডিয়ামের ক্ষেত্রে, টাইটানিয়ামের ক্ষেত্রে দুইটা পাইলাম, ভ্যানাডিয়ামের ক্ষেত্রে এরকম হিসাব করে দেখবে যে তিনটা পাওয়া যায়, ভি, শুধু ভি, ভ্যানাডিয়ামের ক্ষেত্রে তিনটা পাওয়া যায়। তারপর এটা আবার ক্রোমিয়ামের ক্ষেত্রে কমা শুরু করে। কেন কমা শুরু করে বলতো? ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাস করলে দেখা যাবে। উপর একটা মুছে দিচ্ছি, মুছে দিয়ে ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাস করি আমরা, তাহলে বুঝতে পারবো। ক্রোমিয়াম 1s2 2s2 2p6 3s2 3p6 3d 4s2। ক্রোমিয়াম হচ্ছে 24, তাহলে 20 পর্যন্ত দিয়ে ফেলছি, 3d4। এখানে কি হয় বলতো, এরকম হলে কি হয়, স্টেবল হওয়ার জন্য ওরা কি করে, এই 4s2 এর একটা ইলেকট্রন এখানে দিয়ে দেয়, দিয়ে কি হয়ে যায়, 3d5 হয়ে যায়, 4s1 হয়ে যায়। এখন দেখো 3d5 হয়ে যাওয়া মানে কি, স্টেবল হয়ে গেছে। এই 3d5 এর বিজোড় ইলেকট্রন গুলা তখন আর বের হবে না, তখন বের হবে কোনটা, এই 4s এর যে ইলেকট্রনটা আছে সেটা বের হবে। একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা। তোমার মনে হইতে পারে যে এখানে বিজোড় ইলেকট্রন তো আছে, কিন্তু সমস্যা হচ্ছে বিজোড় ইলেকট্রন তো শুধু থাকলে হবে না, তোমার কি থাকতে হবে, এইটা হচ্ছে একদম স্টেবল পর্যায়ে চলে গেছে। স্টেবল পর্যায়ে চলে যাওয়ার ফলে ওরা হচ্ছে আর মানে বাইরে আসতেছে না, তখন বাইরে আসতেছে কে, শুধু এই 4s, তো তার কারণে এখানে 1 হয়। আর ভ্যানাডিয়ামের ক্ষেত্রে হচ্ছে 3। তো আর ম্যাঙ্গানিজের কথা যদি চিন্তা করো, ম্যাঙ্গানিজের ক্ষেত্রে এখানে 4s2 হয়ে যাবে। তো 4s2 যদি হয়ে যায় তাহলে এটাও তোমার ইয়া হয়ে যাবে, মানে ডাবল হয়ে যাবে। তখন এই কালার দিয়ে লিখতেছিলাম, ম্যাঙ্গানিজের ক্ষেত্রে কোনো মুক্ত ইলেকট্রন থাকবে না, জিরো। বুঝতে পারছো? তারপর আবার যদি ফেরামের কথা চিন্তা করি, ফেরামের ক্ষেত্রে দেখবা যে, আমি আর দেখাচ্ছি না, ফেরামের ক্ষেত্রে দেখবে যে 4টা বিজোড় পাওয়া যায়। তারপর যদি কোবাল্টের দেখো তাহলে 3টা বিজোড় পাবা। তারপর যদি নিকেলের দেখো 2টা বিজোড় পাবা, 2টা বিজোড়। তারপর যদি কপারের দেখো 1টা বিজোড় পাবা। আর জিঙ্কের যদি দেখো তাহলে দেখবা যে ওখানে হচ্ছে এই যে এইরকম কাহিনী ঘটে, মানে এগুলো সব ফিল আপ হয়ে যায়, এগুলো সব ফিল আপ হয়ে যায়, জিঙ্কের হয়ে যায় 0। তো এই গ্রাফটা খুবই ইম্পর্টেন্ট, এটা এমসিকিউ সরি রিটেনের জন্য খুবই ইম্পর্টেন্ট, বোর্ড রিটেনের জন্য খুবই ইম্পর্টেন্ট। তোমাকে এরকম একটা গ্রাফ দিয়ে বলবে যে এইটার সাথে এইটার গলনাঙ্ক কম্পেয়ার করো, বা এইটার সাথে এইটার গলনাঙ্ক কম্পেয়ার করো, কিন্তু এটা দিয়ে এইটার গলনাঙ্ক কখনোই কম্পেয়ার করা যাবে না, কাছাকাছি গুলার গলনাঙ্ক কম্পেয়ার করা যাবে, দূরের গুলার গলনাঙ্ক কখনোই কম্পেয়ার করা যাবে না। বুঝতে পারছো? তো আজকে আমরা হচ্ছে আমাদের ডি ব্লক মৌলের যে মেইন যে টপিক সেটা হচ্ছে অবস্থান্তর মৌলের বৈশিষ্ট্য। তো অবস্থান্তর মৌলের বৈশিষ্ট্যতে আমরা হচ্ছে, আচ্ছা আমার হাতে সময় আছে আরো, সমস্যা নেই। অবস্থান্তর মৌলের বৈশিষ্ট্য, এরা 1 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে এরা জটিল আয়ন গঠন করে, জটিল আয়ন গঠন করে। বুঝতে পারছো? এরা কি করবে, জটিল আয়ন গঠন করে। তারপর হচ্ছে এরা রঙিন যৌগ গঠন করে, তারপর হচ্ছে এরা কি করে, চুম্বকত্ব প্রদর্শন করে। তারপর হচ্ছে এরা পরিবর্তনশীল জারণ মান প্রকাশ করে।
4 নম্বরে হচ্ছে পরিবর্তনশীল মান প্রদর্শন করে। আর 5 নম্বরের বৈশিষ্ট্য হচ্ছে এদের যে এরা হচ্ছে প্রভাবক রূপে ক্রিয়া করতে পারে। কি করতে পারে? প্রভাবক রূপে ক্রিয়া। তো আমরা একে একে 1 2 3 4 5 5টাই পড়বো, সমস্যা নাই। তো আমরা হচ্ছে আজকে ক্লাসে চুম্বকত্ব ছোট টপিক, ওই চুম্বকত্ব দিয়ে শেষ করবো আজকের ক্লাসটা। তো চুম্বকত্ব তোমার হচ্ছে 3 ধরনের চুম্বকত্ব দেখা যায়। যেমন মনে করো চুম্বকত্ব 3 ধরনের হইতে পারে। একটা হইতে পারে তোমার হচ্ছে ডায়াচুম্বকীয়, ডায়া, আরেকটা হইতে পারে প্যারা, আরেকটা হইতে পারে ফেরো। তো ফেরো কি? ডায়াতে কোনো হচ্ছে চুম্বকত্ব নাই। যদি চুম্বকত্ব না থাকে সেটাকে ডায়াচুম্বকীয় বলা হয় বা ডায়াম্যাগনেটিক বলা হয় আর কি। তো ডায়া মানে হচ্ছে চুম্বকত্ব নাই, আর প্যারা মানে হচ্ছে হালকা আছে, বুঝতে পারছো? হালকা। আর যদি আমরা ফেরোর কথা বলি, ফেরোর তীব্র, মানে অনেক তীব্র আর কি। ফেরোর কথা বললে ফেরো হচ্ছে অনেক তীব্র। তো তো এটা চিনবো কিভাবে? ডায়াম্যাগনেটিক নাকি প্যারাম্যাগনেটিক নাকি ফেরোম্যাগনেটিক, এরকম যে চিনবো কিভাবে? তো চেনার উপায় হচ্ছে ইলেকট্রন বিন্যাসে। এটা অন্য কালার দিয়ে দেখি। ইলেকট্রন বিন্যাসে কোনো বিজোড় ইলেকট্রন থাকবে না। এটা হচ্ছে ডায়াচুম্বকের ক্ষেত্রে, বুঝতে পারছো? আর ফের প্যারাচুম্বকের ক্ষেত্রে কি হবে? অ্যাটলিস্ট একটা বিজোড়, অ্যাটলিস্ট একটা বিজোড় থাকবে। আর ফেরোর ক্ষেত্রে হচ্ছে তোমার মানে ফেরোর ক্ষেত্রে কি হয়? এরা তীব্র হয় এবং এদের মানে সংখ্যা মাত্র 3টা, ফেরাম, ক্রোমিয়াম, নিকেল। সরি, ফেরাম, কোবাল্ট, নিকেল। ফেরাম, কোবাল্ট, নিকেল, বুঝতে পারছো? ফেরাম, কোবাল্ট, নিকেল। তো এদের ফেরো নিয়ে আমরা তেমন একটা মাথা ঘামাই না। আমাদের পরীক্ষাতে সবসময় ডায়াম্যাগনেটিক নাকি প্যারাম্যাগনেটিক এই জিনিস দুটা বের করতে বলে। যেমন মনে করো, এটাকে ছোট করে নেই তাহলে যা এক স্লাইডে বোঝানো যাবে। তো মনে করো আমাদের ফেরাম 3+ দিয়ে বলছে যে এটা ডায়াম্যাগনেটিক নাকি প্যারাম্যাগনেটিক ব্যাখ্যা করো। তো ফেরাম 3+, তো ইলেকট্রন বিন্যাস করব 1s2 2s2 2p6 3s2 3p6 3d 4s2 3d6 2 2 4 6 10 12 18 20 26। তো আমাদের 3+, তার মানে কি হবে? 3d 5 হয়ে যাবে আর 4s2 বাদ চলে যাবে। তো দেখো আমাদের 3d 5 যদি হয় তাহলে কি রকম হচ্ছে দেখো তো। 3d তে 5টা ইলেকট্রন আছে, তার মানে কি একটা একটা করে ইলেকট্রন আগে ঢুকবে। 1 2 3 4 5। দেখো বিজোড় ইলেকট্রন কিন্তু আছে। ফেরাম এমনিতে ফেরোম্যাগনেটিক, ওটার হিসাব আলাদা। আমরা এখানে কিসের কথা বলতেছি? ফেরাম 3+ এর কথা বলতেছি। তো দেখো ফেরাম 3+ এ আমি কি বলছিলাম? অ্যাটলিস্ট একটা বিজোড় থাকতে হবে। এখানে 5টা বিজোড় আছে, তার মানে কি ফেরাম এটা কি হবে? প্যারাম্যাগনেটিক হবে। একইভাবে যদি আমরা জিঙ্কের কথা চিন্তা করি, তো জিঙ্কের ক্ষেত্রে দেখো 1s2, আচ্ছা এটা অন্য কালার দিয়ে লিখি, না হলে একই কালার দিয়ে সব হয়ে যাচ্ছে। জিঙ্ক
ধরো জিঙ্কই বের করব আমরা, মানে জিঙ্ক দেয় নাকি প্যারা। ফেরো নিয়ে আমাদের মাথা ঘামাইতে হবে না, কারণ ফেরো নির্দিষ্ট, ফেরাম, ক্রোমিয়াম, নিকেল, কোবাল্ট, নিকেল, ক্রোমিয়াম বারবার বলতেছি, সরি। তো জিঙ্ক হচ্ছে 1s2 2s2 2p6 3s2 3p6 3d 4s2 আর 3d হচ্ছে 10। তাহলে দেখো যদি 3d অরবিটালটা আমি আঁকাই, 1 2 3 4 5টা ঘর হয়ে গেছে। তো প্রথমে একটা করে ইলেকট্রন ঢুকবে, 2 3 4 5, 10টা ইলেকট্রন আছে। আবার হুন্ডের নীতি অনুযায়ী কি হবে, শুরু থেকে আবার ইলেকট্রন ঢোকা শুরু করবে। তাহলে দেখো এখানে কোনো বিজোড় ইলেকট্রন নাই, 4sও যদি আমি নেই তাহলেও দেখো বিজোড় ইলেকট্রন নাই। কোনো বিজোড় ইলেকট্রন নাই থাকা মানে কি, কোনো বিজোড় ইলেকট্রন না থাকা মানে হচ্ছে ডায়াম্যাগনেটিক, ডায়াম্যাগনেটিক। আচ্ছা, তো এখানে একটা ম্যাগনেটিক মোমেন্ট বা চুম্বক ভ্রামক নামে একটা জিনিস আছে, যে জিনিসটা হচ্ছে মাঝে মাঝে কোনো একবার সাস্টে দিছিল আর কি। তো ওই জিনিসটা আমি তোমাদের পড়াই দেই, তার জন্য একটা স্লাইড নেওয়া লাগবে আমার। এটাকে ম্যাগনেটিক মোমেন্ট বলা হয়। বুঝতে পারছো? তো এটাকে ইংলিশে ম্যাগনেটিক মোমেন্ট বলা হয়। তো এটাকে মিউ দ্বারা প্রকাশ করা হয়, মিউ ইজ ইকুয়ালস টু রুট ওভার n ইন্টু n প্লাস 2, n ইন্টু n প্লাস 2। এখানে n কি, n হচ্ছে বিজোড় ইলেকট্রন সংখ্যা, বিজোড় ইলেকট্রন সংখ্যা। বুঝতে পারছো? এটার একক হচ্ছে বোর ম্যাগনেটন। তো এটার একক হচ্ছে বোর ম্যাগনেটন। তো মনে করো তোমাকে ফেরামের এর মিউ বের করতে বলছে, তাহলে একটু আগে দেখলাম ফেরাম 3+ এর, ফেরাম 3+ এখানে করছিলাম আমরা। দেখো বিজোড় ইলেকট্রন কয়টা পাইছি, 5টা, তার মানে n এর ভ্যালু হচ্ছে 5, n এর ভ্যালু হচ্ছে 5। তো মিউ ইজ ইকুয়ালস টু কি হবে, রুট ওভার 5 ইন্টু 5 প্লাস 2, তার মানে কি 5 7 35 bm বোর ম্যাগনেটন। বুঝতে পারছো? তো আমাদের মানে আশা করি তোমাদের আমি ক্লিয়ার করতে পারছি কিভাবে ডায়াম্যাগনেটিক প্যারাম্যাগনেটিক বের করতে হয়। আমি আবার স্লাইড থেকে শুরু থেকে একবার রিক্যাপ করে দেই জিনিসগুলা। আচ্ছা, আমরা প্রথমে হচ্ছে গ্রুপ 16 নিয়ে পড়ছি, S8 এর ক্রাউন শেপ পড়ছি, তারপর H2O তরল, H2S গ্যাস কেন এটা পড়ছি, তারপর হচ্ছে কি পড়লাম আমরা, অক্সাইড নিয়ে কথা বলছি। অক্সাইড এগুলো খুবই ইম্পর্টেন্ট, আবার বলতেছি খুবই ইম্পর্টেন্ট। আমি বেছে বেছে এক্সাম্পল গুলো দিছি, একদম ঝাড়া মুখস্থ করে ফেলবা, এগুলাতে আসলে করার কিছু নাই আমার। তারপর আমরা কি পড়ছি, অক্সাইডই পড়ছি আবার। তারপর হচ্ছে গ্রুপ 17 পড়ছি, এরা দেখছে আন্তঃহ্যালোজেন যৌগ গঠন করতে পারে। তারপর আবার একটা বিক্রিয়া দেখাইছে যেখানে কি হয় তোমার হচ্ছে এই মানে 15 ডিগ্রিতে একটা উৎপাদ পাওয়া যায়, 70 ডিগ্রিতে আর একটা উৎপাদ পাওয়া যায়। আর আমাদের এই এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট, হিলিয়াম নিয়ন প্রপারলি নিষ্ক্রিয়, বাকিগুলা হচ্ছে এক্সাইটেড করা যায়। বুঝতে পারছো? তারপর হচ্ছে অবস্থান্তর মৌল নিয়ে পড়ছি, অবস্থান্তর মৌল নিয়ে আবারও বলতেছি আমরা আয়ন দিয়ে টেস্ট করব মৌলটাকে, মৌল হবে হচ্ছে অবস্থান্তর কি না, আর টেস্ট করব হচ্ছে আয়ন দিয়ে। বুঝতে পারছো? আচ্ছা, তারপর হচ্ছে আমরা কি করলাম, তারপর হচ্ছে আমরা হচ্ছে গলনাঙ্কের এই যে গ্রাফটা দেখলাম, এই গ্রাফটা খুবই ইম্পর্টেন্ট, এটা প্র্যাকটিস করবা আঁকা। আর এই যে প্রথম কয়েকটা আমি দেখাই দিছি, পরের গুলো আশা করি নিজে পারবা।
তারপর হচ্ছে যে অবস্থান্তর মৌলের বৈশিষ্ট্য, তার মধ্যে আমরা যে চুম্বকত্বটা শেষ করলাম আজকে, চুম্বকত্ব শেষ করছি, এরপর জটিলায়নটা শুরু করব আমরা। তো জটিলায়ন শুরু করলে জটিলায়ন একটা বা দেড়টা লেকচার খাবে, তো তারপর বাকিগুলো শেষ করলে আমরা হচ্ছে আমাদের হচ্ছে পর্যায়বৃত্ত ধর্মে চলে যাব আমরা। তো পর্যায়বৃত্ত ধর্মের পর আমরা হচ্ছে তোমার হচ্ছে বন্ধন, রাসায়নিক বন্ধন যেগুলো আছে ওগুলো শুরু করব ইনশাল্লাহ। তো ততক্ষণ পর্যন্ত ভালো থাকিও, আর ক্লাস নোট শেয়ার দিও, আর আমার জন্য দোয়া করিও।